কলকাতা থেকে আমার কলেজের 3 জন সহপাঠী বন্ধু এসেছিল আমাদের গায়ে বেড়াতে। তাদের নিয়ে আমি সেদিন বিকেলে গিয়েছিলাম গা ছাড়িয়ে মাইল 1.5 দূরে ময়ূরাক্ষী নদীর তীরে। ওখানকার ময়ূরাক্ষীর 2 তীরের শোভা বড়ই মনোমুগ্ধকর। ভেবেছিলাম সন্ধ্যার কোল অবধি নদীর ধারে বসে গল্পগুজব করে বাড়ি ফিরব। অন্ধকার মাঠের মধ্যে আসতে পথে সাপখোপের সম্মুখীন হতে পারি, এই ভয়ে বাবার 5 সেলের টর্চটা সঙ্গে এনেছিলাম। গরমকাল, 6:30তেও তখন অনেক বেলা, প্রায় 6:30 হবে তখন। আমরা 4 জনে কবিগুরুর একটা গান নিয়ে আলোচনা করছি। আলোচনায় আমরা এতই মশগুল ছিলাম যে পশ্চিম দিক থেকে কালো মেঘ উঠে কখন যে প্রায় অর্ধেকটা আকাশ ঢেকে ফেলেছে খেয়ালই হয়নি। হঠাৎ ঝড় উঠতে খেয়াল হলো। আমরা ধর্মর করে উঠে পড়ে একরকম ছুটতে ছুটতেই বাড়ির পথে হাঁটা দিলাম। আমি জানি এই 1.5 মাইলের মধ্যে কোনো ঘর বাড়ি নেই, অর্থাৎ বৃষ্টির হাত থেকে শরীর বাঁচাবার কোনো আশ্রয় নেই। বরাত মন্দ, 5-7 মিনিটের মধ্যেই দৈত্যের মতো কালো মেঘটা সারা আকাশ ছেয়ে ফেলল। এর সাথে সাথে মুষলধারে বৃষ্টি নামল। সেই সঙ্গে ঝড়ের সে কি মত্ত মাতন। প্রাণপণে ছুটতে লাগলাম আমরা 4 জনে। ছুটতে ছুটতেই আমার খেয়াল হলো যে আরেকটু এগোলেই আমাদের ডান পারে পড়বে একটা পুরো কালী মন্দির। সেখানে গিয়ে উঠলে ঝড় বৃষ্টির হাত থেকে বাঁচা যেতে পারে। কিন্তু সন্ধ্যার পর ওই মন্দিরের ধারে কাছে কেউ ঘেঁষে না। আমারও মন চাইছিল না ওদিকে যাওয়ার। গায়ের অন্য সকলের মতো ওই মন্দিরের প্রতি আমার মনেও ভয় আছে। অবশ্য ভয়ের কোনো কারণ আজ পর্যন্ত কিছু ঘটেনি কারোর ক্ষেত্রে, ভয়টা কেবল সংস্কার বসে। তবু আমি যদি একা থাকতাম তাহলে হয়তো একা থাকার জন্যই ওই মন্দিরে যেতে ভয় পেতাম। কিন্তু আমরা রয়েছি 4 জন, সঙ্গে 5 সেলের টর্চ। অযথা ভয় পাওয়ার কোনো কথাই নয়। তাই মনে সাহস পেয়ে আমি বন্ধুদের নিয়ে ভিজে গোবর হয়ে ওই পুরো মন্দিরটার চাতালে গিয়ে উঠলাম। বেশ বড়সড় মন্দির। মন্দিরের 2 পাশে ও পেছনে আরও 4খানে ঘর রয়েছে। এই মন্দির ছিল একজন তান্ত্রিকের। ঘরগুলোর মধ্যে একটাতে নাকি ঠাকুরের ভোগ রান্না হতো, অন্য ঘরগুলোতে চেলাচামুন্ডাদের নিয়ে তান্ত্রিক বাস করত। মন্দির ও ঘরগুলির কিছু কিছু অংশ এখন ভেঙে পড়েছে, দেওয়ালে গাছপালা গজিয়েছে। মন্দির প্রাঙ্গণ লতাগুল্মের ঝোপে ঝাড়ে আবৃত। এমন মুষলধারে বৃষ্টি না নামলে আমি কখনোই এই পুরো মন্দিরে আশ্রয় নিতাম না। এখন মাত্র সন্ধ্যা রাত, কিন্তু জায়গাটার পারিপার্শ্বিক পরিস্থিতি দেখে মনে হচ্ছে যেন এখন মাঝরাত। বন্ধু শ্যামল বলল, আচ্ছা জায়গা আমাদের নিয়ে এলি বটে, সাপে খোপে কামড়াবে না তো? আমি টর্চটা জেলে চারদিক দেখে নিয়ে বললাম, দেখে তো সেরকমই মনে হচ্ছে। কি করব ভাই, যা বৃষ্টি নামলো, বাড়ি যে এখনো অনেক দূর। এই বৃষ্টিতে এতখানি রাস্তা ভিজলে সবাইকে জ্বরে পড়তে হবে। আরেক বন্ধু রতন বলল, সে কথা সত্যি। কি মন্দির ছিল রে এটা? দেখে তো মনে হচ্ছে এককালে খুব জাঁকজমকের সাথে এখানে পুজো আচ্ছা হতো। হ্যাঁ, সেই রকম জাঁকজমকের সাথে এখানে কালী প্রতিমার পুজো হতে শুনেছি। সেই জাঁকজমক এতই মারাত্মক ছিল যে কোনো লোক পুজো দেখা তো দূরের কথা, কোনোদিন প্রতিমা দেখতে এখানে আসতো না। এ কথায় শ্যামল, রতন এবং অজয় সবিস্ময়ে জিজ্ঞাসু দৃষ্টিতে আমার দিকে চাইল। আমি বললাম, শোন তবে এই মন্দিরের ইতিহাস যেটুকু আমি জানি। আমার ঠাকুরদার বয়স তখন 24 কি 25। সেই সময় এই মন্দিরের কালী সাধনা করত একজন তান্ত্রিক কাপালিক। শুনেছি সে কাপালিকের চেহারা এতই ভয়ঙ্কর ছিল যে কোনো সাধারণ মানুষ তার ধারে কাছে দিয়ে যেত না। 7-8 জন চেলা ছিল তার, তাদের চেহারাও ছিল ভয়ঙ্কর। ওই যে বেদিটা দেখছিস, ওই বেদির উপর থাকতো কালী মূর্তি। তখন কেউই জানতো না যে ওই মূর্তিটা নকল কি আসল মূর্তি। নিচেকার একটা গোপন কক্ষে মন্দিরের পেছন দিকে একটা ঘর আছে। সেই ঘরের মেঝের মধ্য দিয়ে নিচেকার ঘরে যাওয়ার সিঁড়ি রয়েছে। এই ব্যাপারটা আকস্মিকভাবে টের পেয়ে যায় আমাদেরই গায়ের একদল ছেলে। দলে তারা 6 জন ছিল। সেদিন তারা গিয়েছিল পাশের গায়ে এক বিয়ের নিমন্ত্রণ খেতে। খেয়ে দিয়ে যখন তারা ফিরছিল, রাত তখন 11টা। আমরা আজ যে কারণে মন্দিরে এসে ঢুকলাম, সেদিন তারাও ঠিক একই কারণে এই মন্দিরে আশ্রয় নিতে বাধ্য হয়েছিল। আজকের মতো সে রাতেও এমন মুষলধারে বৃষ্টি নেমেছিল। তারা এই মন্দির চাতালে উঠে দেখে প্রতিমার ঘরের দরজা বন্ধ। মানুষেরও কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না। তারা ভাবল কাপালিক আর তার চেলা চামুন্ডারা সবাই বোধহয় ঘুমিয়ে পড়েছে। এমন সময় তাদের কানে পৌঁছয় পুজোর ঘণ্টার ধ্বনি। কিন্তু ঘণ্টার যে আওয়াজ তাদের কানে আসছিল, সে আওয়াজ ছিল খুব চাপা আর ক্ষীণ।
প্রথমটা তাদের মনে হয়েছিল খানিকটা দূর থেকেই বোধহয় আওয়াজটা আসছে, তাই এমন চাপা মনে হচ্ছে। তারপরেই তাদের খেয়াল হলো যে এই মন্দিরের চারপাশের প্রায় মাইল খানেক জায়গার মধ্যে কোনো বাড়িঘর কিংবা লোক বসতি নেই। তবে এই ঘণ্টার শব্দ, তাহলে নিশ্চয়ই মন্দিরের মধ্যে অন্য কোনো ঘরে পুজো হচ্ছে। এই কথা মনে হতেই ওই 6 জন ছেলে উঠে দাঁড়ালো। ওদের মধ্যে 3 জনের কাছে টর্চ ছিল। একজন বলল, চল না ভেতরের দিকটা একবার চুপি চুপি ঘুরে দেখে আসি, কোথায় কি পুজো হচ্ছে। যতগুলো ঘর ওই মন্দিরের ভেতরে ছিল সব ঘরের দরজাই তারা বন্ধ দেখতে পেল। ছেলেরা প্রত্যেক ঘরের দরজায় কান দিয়ে বুঝল এসব ঘরের মধ্যে কোনো আওয়াজ নেই, তবে ঘণ্টার শব্দ আসছে কোত্থেকে। এরপর তারা মন্দিরের পেছন দিকে যেতেই তাদের মনে হলো যেন ঘণ্টার আওয়াজটা এখানে স্পষ্ট। টর্চের আলোয় দেখল সেখানে একটা ঘর আছে এবং ঘরের দরজাটাও আধখোলা অবস্থায় রয়েছে। ছেলেরা এবার আরো হুঁশিয়ার হলো। ঘরটার মধ্যে কোনো লোকজন থাকতে পারে বলে তাদের সন্দেহ হওয়ায় তারা অন্ধকারে গা মিশিয়ে নিশ্চুপে অনেকক্ষণ অপেক্ষা করল। কিন্তু ওই ঘরটাও জনশূন্য রয়েছে। এ ব্যাপারে শেষ পর্যন্ত নিশ্চিত হয়ে তারা সকলে ধীরে ধীরে ওই কক্ষে প্রবেশ করল। ভেতরে কি আছে সেটাই তারা দেখতে চায়। কিন্তু ঘরটার মধ্যে ঢুকতেই ঘণ্টার শব্দ আরো স্পষ্ট হয়ে উঠল। এবার তারা বুঝল ওই ঘরের মধ্যেই ঘণ্টার ধ্বনির রহস্য লুকিয়ে আছে। টর্চের আলোয় তারা ঘরের মেঝেতে একটা বিরাট ভারী চৌকো লোহার পাত দেখতে পেল। লোহার পাতটা দেখে তাদের মনে কিরকম সন্দেহ জাগল। খুব সন্তর্পণে পাতটার দিকে এগিয়ে একজন সেটা টেনে সরাবার চেষ্টা করল, কিন্তু সেটা এত ভারী যে একজনের পক্ষে সেটা টেনে তোলা সম্ভব নয়। তখন তারা 4 জনে সেটাকে এমন সাবধানে টানতে লাগলো যাতে কোনো রকম শব্দ না হয়। খানিকটা টানতেই একটা গর্তের মুখ তারা দেখতে পেল এবং সে ঘণ্টার শব্দ একেবারে স্পষ্ট হয়ে উঠল। তারা বুঝল এই ঘরের নিচেকার কোনো চোরাকুঠুরিতে ঘণ্টা বাজছে এবং সেই ঘরে যাওয়ার এটাই হলো গুপ্তদ্বার। ছেলেরা এবার রহস্যের গন্ধ পেল। এমন গুপ্তকক্ষে পুজো আর্চা করার কারণ কি? নিগুড় কারণ নিশ্চয়ই কিছু একটা আছে, এবং সে কারণ জানবার জন্য তাদের সকলের ডানপিটে মন আনচান করে উঠল। তারা সেই লোহার পাতটাকে আরো খানিকটা সরিয়ে গুপ্তদ্বার সম্পূর্ণ উন্মুক্ত করে ফেলল। তাদের নজরে পড়ল কয়েক ধাপ সিঁড়ি সোজা নিচের দিকে নেমে গিয়ে ডান দিকে বেঁকে গেছে। গুপ্তকক্ষে যে আলো জ্বলছে তারই আলোয় আলোকিত হয়ে আছে সিঁড়ির বাঁকের মুখটা। ফলে সমস্ত সিঁড়িটাই মোটামুটি ভালোভাবেই দেখা যাচ্ছে। এরপর ছেলেরা মুহূর্তকালের জন্য একবার চুপি চুপি যুক্তি করে স্থির করে নিল যে তারা নিঃশব্দে সিঁড়ি বেয়ে খানিকটা নিচে নেমে দেখে আসবে কি ধরনের পুজো হচ্ছে সেখানে, যে পুজোর জন্য এত গোপনীয়তা। সিঁড়ির সেই বাঁক অবধি নেমে ছেলেরা সন্তর্পণে ডান দিকে দৃষ্টিপাত করে যা দেখল তাতে তারা ভয়ে বিস্ময়ে একেবারে হতভম্ব হয়ে গেল। তারা দেখল দরজা জানলাবিহীন মাঝারি আকারের একখানা ঘর। সেই ঘরের এক পাশে হাত 3 লম্বা এক কালী প্রতিমার সামনে এক ভয়ঙ্কর দর্শনতান্ত্রিক বসে পুজোয় মগ্ন। তার আশেপাশে কয়েকজন চেলাচামুন্ডা দাঁড়িয়ে রয়েছে। তাদের মধ্যে 2 জন একটি 10-12 বছরের বালককে ধরে আছে, আর একজনের হাতে রয়েছে একটি তীক্ষ্ণধার খড়গ। এছাড়া ঘরের একটি কোণে জড়ো করা ছিল কয়েকটি সুতীক্ষ্ণ বর্ষা এবং আরো গোটাচারেক খড়গ। ছেলেরা বুঝল এই মন্দিরের আসল পুজো এখানেই হয় এবং এমনকি নরবলি পর্যন্ত হয়ে থাকে। ইতিমধ্যে কাপালিক পুজো শেষ করে আসন ছেড়ে উঠে দাঁড়ালো এবং ঘাতকের দিকে চেয়ে ইশারায় বলির নির্দেশ দিল। ইশারা পেয়ে ঘাতক খাঁড়াটাকে শক্ত করে বাগিয়ে ধরল, আর সেই চেলা 2 জন বালকটিকে নিয়ে গিয়ে গেল প্রতিমার সামনে। এরপরের অমানুষিক দৃশ্যটা দেখার জন্য তারা আর অপেক্ষা করল না সেখানে। কোনো সুস্থ মানুষের পক্ষে এই দৃশ্য দাঁড়িয়ে দেখা কোনোভাবেই সম্ভব না। ওই অসহায় বালকটিকে বাঁচাবার জন্য সে সময় ছেলেগুলোর মনে প্রচণ্ড উত্তেজনা জেগেছিল বটে, কিন্তু তারা বুঝেছিল যে বাধা দিতে গেলে ওই সশস্ত্র দুর্ধর্ষ কাপালিকদের হাতে তাদের নিজেদেরই মৃত্যুবরণ করতে হবে। তাই তারা আবার চুপি চুপি ওপরে উঠে এসে লোহার পাতটা আগেকার মতোই চাপা দিয়ে রেখে গায়ে ফিরে এসেছিল। কিন্তু ওই হিংস্র নরঘাতক কাপালিকদের তারা কখনোই ভুলতে পারল না। ওই কাপালিকরা এর আগে যে কত শিশু হত্যা নরহত্যা করেছে তার ঠিক নেই। তবে ওইসব বলি ওরা ছেলে চুরি যাওয়ার অপবাদের জন্য আশেপাশের কোনো গাঁ থেকে জোগাড় করত না। তা যদি করত তাহলে আমাদের গায়ের মধ্যে ভীষণ একটা শোরগোল পড়ে যেত, কিন্তু সেরকম কিছু শোনা যায়নি কোনোদিনও। ওরা নিশ্চয়ই দূর দেশ থেকে বলি জোগাড় করত।
যাই হোক, ভবিষ্যতে যাতে তারা কোনো মানুষ খুন করতে না পারে তার যথাযথ প্রতিকারের জন্য ছেলেরা বদ্ধপরিকর হয়ে উঠল। নির্জনে অনেকক্ষণ ধরে যুক্তি করে তারা স্থির করল যে ওই কাপালিক আর তার চেলাদের তারা হত্যা করবে, এবং কিভাবে হত্যা করবে তারও একটা উপায় স্থির করে ফেলল। দিন ৬-৭ পর একদিন রাত 10টা নাগাদ তারা আবার এই মন্দিরের কাছে এসে পৌঁছল। তাদের সঙ্গে বড় বড় টিনের 2 টিন পেট্রোল। এসব ব্যাপারে তখনও পর্যন্ত তারা গাঁয়ের কোনো লোককেই জানায়নি। জানিয়েছিল কাপালিকদের হত্যা করার পরে। মন্দিরের নিকটবর্তী বড় একটা ঝোপের আড়ালে লুকিয়ে অনেকক্ষণ পর্যন্ত তারা মন্দিরটার দিকে তীক্ষ্ণ দৃষ্টি রেখেও কোনো জনমনুষ্যের সাড়া পেল না। তখন তারা নিঃশব্দে মন্দিরের চাতালে গিয়ে উঠল। তারপর পেছন দিকের সেই ঘরখানার দিক থেকেই তাদের কানে ঘণ্টার চাপা আওয়াজ ভেসে এলো। এতক্ষণে তারা নিশ্চিত হতে পারল, যাক, কাপালিকরা আজও পুজোয় বসেছে আর তারা পুজোর ঘরেই আছে। এরপর তারা এসে হাজির হলো সেই গুপ্তদ্বারের কাছে। তাদের এর পরের কার্যকলাপ অত্যন্ত ক্ষিপ্রতার সঙ্গে শেষ হলো। একজন একটু তফাতে সরে গিয়ে দেশলের কাঠি জেলে একটা কাগজ ধরালো, আর একদিকে অন্য ছেলেরা লোহার পাত ছড়িয়ে ফেলেই সেই গুপ্ত গহ্বরের মধ্যে 2 টিন পেট্রোল সম্পূর্ণ ঢেলে দিল। তারপর সেই জ্বলন্ত কাগজের টুকরো ভেতরে ফেলে দিতেই তপ করে গহ্বরের মধ্যে করাল অগ্নি জ্বলে উঠল, আর সঙ্গে সঙ্গে গুপ্ত কক্ষের দরজাটাও তারা আবার বন্ধ করে দিল সেই লোহার পাতটা দিয়ে। ততক্ষণে গুপ্ত কক্ষের মধ্যে কাপালিকদের বিভৎস অন্তিম আর্তনাদ শুরু হয়ে গেছে, কিন্তু সে আর্তনাদ অতি অল্পকালের মধ্যেই থেমে গেল। প্রচণ্ড নিস্তব্ধতা নেমে এলো। তারপর শত্রু ধ্বংস করে ছেলের দল বীর বিক্রমে গায়ে ফিরে গিয়ে সকলের কাছে প্রকাশ করেছিল তাদের দুঃসাহসিক কাণ্ড কারখানার কথা। শুনে গায়ের লোক স্তম্ভিত হয়ে গিয়েছিল। কিন্তু এই মন্দিরের ধারে কাছে আগেও যেমন কেউ আসতো না, কাপালিকদের মৃত্যুর পরেও কেউ কোনো দিন শখ করেও এদিকে আসেনি। সেদিন সেই ছেলেরা যেমন এসেছিল, আমরা আজ যেমন এলাম, তেমনি নিতান্ত দায়ে পড়ে হয়তো কেউ কদাচিৎ এদিকে এসে থাকতে পারে। গল্প শেষ করে আমি চুপ করতেই অজয় বলল, এমন কাণ্ড। অপর 2 বন্ধু নীরব। হঠাৎ ভয়ে আমার সারা শরীর শিউরে উঠল, সর্বশরীর কুঁকড়ে গেল আমার। হ্যাঁ, বেশ স্পষ্টই শুনতে পাচ্ছি ঘণ্টার শব্দ, যদিও খুব চাপা, তবু সাংঘাতিক রকম স্পষ্ট। যেন সেই বহুকাল আগেও যেমন ছিল, এখনো তেমনি মন্দিরের চারপাশে মাইলখানেক জায়গার মধ্যে কোনো ঘর বাড়ি নেই। তবে তবে কোত্থেকে আসছে এই ঘণ্টার শব্দ? সেই গোপন কক্ষে আবার কি কোনো নতুন কাপালিক এসে আশ্রয় নিয়েছে? মন্দিরের যে পুরো অবস্থা, তাতে নিঃসন্দেহে বলা যায় এখানে কোনো লোক বাস করে না। মন্দিরের সব জায়গাতেই ধুলোবালি, শুকনো পাতা, কাঠিকুটিতে ভরা। দেয়ালের ফাটলে ফাটলে গাছ জন্মিয়েছে। লোক বাস করলে মন্দির চাতালে এমন 1 ইঞ্চি পুরো ধুলোবালিও জমে থাকতো না, শুকনো কাঠিকুটিও পড়ে থাকতো না। অথচ এই ঘণ্টার শব্দ যে মন্দিরের ভেতর থেকে আসছে, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু তা কি করে হবে? শ্যামল, রতন আর অজয়ের কানেও পৌঁছেছে সেই ঘণ্টার শব্দ। তারাও অবাক হয়েছে, কোথা থেকে আসছে এই ঘণ্টার শব্দ? অজয় ভ্রুকুচকে জিজ্ঞেস করল, ঘণ্টার আওয়াজ আসছে কোথা থেকে? আমি বললাম, সে অন্ধকারের মধ্যেও দেখতে পেলাম অপর বন্ধু জলজলে চোখে আমার মুখের দিকে তাকিয়ে আছে। অজয় হচ্ছে 1 নাম্বারের ডান পিঠে, অত্যন্ত সাহসী। সে আমাকে জিজ্ঞেস করল, ঘণ্টার শব্দ আসছে কোত্থেকে বলে মনে হয় তোর? শুনলাম কাছাকাছি 10-20 মাইলের মধ্যেও নাকি কোনো ঘর বাড়ি নেই। তাহলে? না, মাইলখানেকের মধ্যে ঘর বাড়ি আগেও ছিল না, এখনো নেই। তাহলে? কি জানি একটা ভাবলো অজয়, তারপর আবার বলল, তাহলে কি আবার কেউ বা কারা সেই ঘরে ঠাকুর প্রতিষ্ঠা করে পুজো করছে? অবশ্য দেখে শুনে তো মনে হচ্ছে না 20 বছরের মধ্যে এখানে কোনো লোক বাস করেছে। যাই হোক, ব্যাপারটা না দেখে ছাড়ছি না। আওয়াজ শুনে মনে হচ্ছে এই মন্দিরের ভেতর থেকেই আওয়াজটা আসছে। চল তো, সেই ঘরটার মধ্যে নিয়ে চল আমাকে, যে ঘরটায় বলছিলে লোহার পাতে ঢাকা গুপ্ত পথ আছে। সে ঘর তো আমি জানি না, তবে শুনেছি মন্দিরের পেছনের দিকে। চল দেখি। আমার সেদিকে যাওয়ার মোটেই ইচ্ছে ছিল না, কিন্তু পাছে শহরের বন্ধুদের কাছে আমি ভীরু প্রতিপন্ন হই, সে ভয়ে ওদেরকে নিয়ে যেতে হলো। মন্দিরের পেছন দিকে পৌঁছতেই ঘণ্টার আওয়াজ আরো খানিকটা স্পষ্ট হলো।
থরথরিয়ে কেঁপে উঠলাম আমি। কম্পিত গলায় বললাম, হ্যাঁ, এবার আর কোনো সন্দেহ নেই, ঘর থেকেই ঘণ্টার শব্দ আসছে।